জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি রায় দিবে। শেখ হাসিনা, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় দেওয়ার কথা, রায়ের তারিখ ঘোষণার কথা রয়েছে। সেটিকে কেন্দ্র করে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত লকডাউন কর্মসূচির ডাক দেওয়া হয় আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস শুরু হয়েছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয় ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে এর মধ্যে সরকার তলব করেছে। জানতে চাওয়া হয়েছে কেন এই ধরনের সুযোগ দেওয়া হচ্ছে, যার ফলশ্রুতিতে নানা রকম অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তো এই আগুন সন্ত্রাসের কবলে যে দেশ, এই প্রসঙ্গে কথা বলতে চাই আজকের আয়োজনে। আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। আমার সঙ্গে তিনজন অতিথি স্টুডিওতে যুক্ত হয়েছেন, পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমার ডানে আছেন জনাব রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি, স্বাগত আপনাকে। তারপরে আছেন জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিএনপি নেতা, স্বাগত আপনাকেও। তার পরবর্তীতে আছেন শেখ ফজলে বারী মাসুদ, যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বাগত আপনাকেও। শেখ ফজলে বারী মাসুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে আগুন সন্ত্রাসের কবলে দেশ, আমরা 13-14-তে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে তখন এরকম জ্বালাও পোড়াও দেখেছিলাম। তার পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের সময় জ্বালাও পোড়াও, প্রাণহানি এই ধরনের ঘটনা ছিল। কিছুটা সময় বিরতি দিয়ে আবার এই ধরনের পরিস্থিতি বাংলাদেশ পড়ল, যেখানে আবার এনসিপি বলছে আওয়ামী লীগ যেখানে দেখবেন ধরে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ মাঠে থাকবে, সেটি বলা হচ্ছে। এছাড়া জামায়াত শিবিরের পক্ষ থেকে কর্মসূচি আছে, 8 দলের পক্ষ থেকেও এদেরকে প্রতিহতের আহ্বান জানানো হয়েছে যারা সন্ত্রাস করবে তাদেরকে। আপনাদের কি কর্মসূচি আছে? আর এই সময়ে আগুন সন্ত্রাসের কবলে দেশ, এটিকে আপনি কিভাবে দেখছেন? আসলে আপনাদের দল কিভাবে দেখছে, মোকাবেলা কিভাবে করবেন, সরকারের প্রস্তুতি কেমন দেখছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং যারা সম্মানিত আলোচক রয়েছেন এবং যারা দেখছেন শুনছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে এটা খুবই দুঃখজনক, যেটা হচ্ছে নতুন করে খুবই দুঃখজনক। এবং আমরা আশা করেছিলাম যে শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গিয়েছে। একটা হলো সম্মানজনক যাওয়া, অসম্মানজনক যাওয়া। সবচাইতে অসম্মান হলো পালিয়ে যাওয়া। চোর পালিয়ে যায়, ডাকাত পালিয়ে যায় ধাওয়া করলে। তো পালিয়ে গিয়েছে, এটা ছোট্ট একটা শিশুও বুঝে যে এটা একটা অসম্মানজনক পালানো। এই পালানোর পরে আমাদের বা দেশবাসীর একটা ধারণা ছিল, অনেকে বলে যে আসলে শেখ হাসিনার মানে লজ্জা হওয়ার মতো সে মহিলা সে না। তারপরেও মানুষ হিসাবে আমরা আশা করেছিলাম সে হয়তো একটু লজ্জিত হবে কিংবা তার মধ্যে অনুশোচনা তৈরি হবে, কিন্তু সেটা তৈরি হয়নি। এবং আমরা দেখছি সে যখন দেশের থেকে চলে গেল, সে কিন্তু তার জ্ঞাতি গোষ্ঠী 14 গোষ্ঠী নিয়ে নিরাপদে চলে গিয়েছে, ফেলে রেখে গেছে। যারা তাকে সার্ভ করেছে বিভিন্ন সময় তাদেরকে সে ফেলে গিয়েছে এবং সবাইকে বিপদে ফেলে গিয়েছে। তো এরপরে আমাদের ধারণা ছিল যে কিছুদিন চুপ থাকো। আমরা দেখি আজকেও বোধহয় দেখলাম যে তার মেয়ে না কে যেন তাকেও বলেছে এবং তার ছেলেও তাকে বলেছিল যে কিছুদিন আপনি চুপ থাকেন, রাজনীতি ছেড়ে দেন ইত্যাদি কথা আসছে। কিন্তু দেখলাম যে না, সে চুপ থাকার মতো মহিলাও না এবং সে শুধু নিজে না, দেশবাসী শান্ত থাকুক, ভালো থাকুক, এটা সে কখনো অতীতেও চায়নি, এখনও সে চায় না। আর আমরা প্রত্যাশা করেও খুব বেশি লাভ নেই। তো ফলে সে তো নিরাপদে আছে, তার জন্য ভারতে সব ধরনের ফ্যাসিলিটিস আছে। কিন্তু এদেশে যাদেরকে সে ফেলে গেল, যাদেরকে সে কর্মসূচির নামে নামাচ্ছে, এদের প্রত্যেকটা মানুষকে সে বিপদে ফেলতেছে। নতুন নতুন বাংলাদেশে একটা খারাপ পরিবেশ তৈরি করছে, এটা একটা দিক। সাথে সাথে এটা শুধু তাদের দোষ দিয়ে আমরা ক্ষান্ত করতে চাই না, আমাদের সরকারও কিন্তু অনেক সময় পেয়েছে। এই সময়টাতে আমরা দেখলাম, আমি অনেক আগের রিপোর্ট বলছি, 1-2 মাস আগের, এখন হয়তো এটা সংখ্যাটা আরও বেড়েছে। সে সময়ের রিপোর্ট হলো যে প্রায় 43-44 হাজার যারা এই ফ্যাসিবাদের সাথে ছিল এদেরকে গ্রেপ্তার করেছে। কিন্তু দেখলাম দুঃখজনক হলো সেখানে 30-35 হাজার মানুষকে তারা জামিনও দিয়ে দিয়েছে। তাহলে গ্রেপ্তারই বা কেন করলেন, জামিনই বা কেন দিলেন? এবং সেখানে আমরা দেখলাম রিপোর্টে এসছে যে সেখানে অনেক অ্যাডভোকেটদের কাজ তো তাই আইনি সহায়তা দেওয়া, তারাও খুব ভালোভাবে সহযোগিতা করছে, অর্থ উপার্জন করছে
এবং অনেক সময় আমরা শুনলাম যে বিচারকরাও নাকি কেউ কেউ এর সাথে জড়িত আছে। বিরাট একটা সার্কেল, এবং কোনো কোনো রাজনৈতিক দলের নামও আসছে যে তারা সকলে মিলেই এই লোকগুলোকে আবার তাদেরকে এস্টাবলিশ করার জন্য, জামিনে বের করার জন্য পায়তারা করছে বা চেষ্টা করেছে। এনিহাউ তারা কিন্তু জামিন পেয়ে গেছে এবং বাহিরে আছে। তাহলে যেই লোকগুলো এতগুলি মানুষকে হত্যা করলো, এত একটা বিরাট হত্যাযজ্ঞ চালালো, সেই লোকগুলোকে আপনি জামিনে ছেড়ে দিলেন, এটা তো তারা আবারও অরাজক পরিবেশ সৃষ্টি করবে, স্বাভাবিক। সাথে সাথে আপনি দেখেন ডেভিড হান্ট নামে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন হান্টদেরকে ধরবেন, খুব ডেভিল ধরবেন, হ্যাঁ ডেভিলদেরকে ধরবেন। তো এটা খুব করে বললেন, কিন্তু বাট আমরা দেখলাম কয়টা ডেভিল সে ধরলেন, কতজনকে ধরলেন, এটার অ্যাকশনটা কি হলো? আপনাদের কি কর্মসূচি? এখন এগুলি দেখে আমরা মনে করি যে এটা আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা যাদের হাতে ক্ষমতাটা দেশবাসী দিয়েছিল তারা আসলে বুঝলো না বা বোঝার চেষ্টাও করলো না, প্রয়োজনীয় পদক্ষেপ নিল না। এখন আমরা যারা জুলাই আন্দোলন বা এই আন্দোলনে ছিলাম, আমরা তো ঘরে বসে থাকতে পারি না। আমাদের দাবি হলো যে, এবং আমাদের কর্মসূচি আগামী দিনে আমরা মাঠে থাকব, এবং আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা এটা আগেও বলেছি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও তার যে দেশে কি পরিমাণ জনসমর্থন ছিল, তার যদি ভালো কোনো সমর্থন থাকতো, দিনের ভোট রাতে তার করা লাগতো না। সমর্থন এমনি শূন্যের কোঠায় ছিল, কোনো রকমের প্রশাসনের উপর ভর করে কি কিছু সন্ত্রাসীর উপর ভর করে ছিল। এখন সে বাহিরে গেছে, আরও তার জ্ঞাতি গোষ্ঠী পালিয়ে গিয়েছে। এখন যে সে খুব বেশি কিছু করতে পারবে তা নয়। হ্যাঁ, কিছু বাজে মানুষকে দিয়ে কিছু ককটেল ফুটানো, কিছু বিশৃঙ্খলা সে সৃষ্টি করবে। এরপরেও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 8 দল আমরা ডিসিশন নিয়েছি, আগামীকালকে আমরা মাঠে থাকবো। আমরা সারা ঢাকাতেই সহ সারা দেশেই আমাদের নেতাকর্মী, আমাদের দায়িত্বশীলরা, আমি সহ আমরা সকলে ইনশাআল্লাহ কালকে মাঠে থাকবো এবং প্রতিহত করবো। ধন্যবাদ আপনাকে। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপির পক্ষ থেকে কোনো কর্মসূচি আছে কিনা? তারপরে এই যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ের কর্মসূচিতে আমরা দেখি যে ক্ষতিটা সাধারণ মানুষেরই বেশি হয়, জনজীবনটা বিপন্ন হয়। এমনিতেই মানুষজন আজকেও গাড়ি ঘোড়া বিভিন্ন সময়, বিশেষ করে সন্ধ্যার পরে একেবারেই কমে গেছে। রাতেও বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আজকেও। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর দুই বিজ্ঞ আলোচক। দেখুন, আজকে সন্ধ্যার থেকে লোকজন যেটা আলোচনা করছে সেটা হলো যে আওয়ামী লীগের লকডাউন সরকার নিজেরাই বাস্তবায়ন করে দিচ্ছে, এটা হচ্ছে মানুষের বক্তব্য একটা। 2 নম্বর হচ্ছে যে এই যে আগুন সন্ত্রাস, আপনার মনে আছে কি না যে রহিন হোসেন প্রিন্স ভাইয়া পেয়েছেন 90-এ, পঙ্কজ দেবনাথ, ও তখন বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় কমিটির সেক্রেটারি ছিল, আর কামরুল ইসলাম আনসারি ছিল প্রেসিডেন্ট ব্রাহ্মণবাড়িয়ার। তো পঙ্কজ দেবনাথের একটা পরিবহন ছিল বিহঙ্গ। এটা আগুন লাগতো সবসময়ই শাহবাগ মোড় এবং মৎস্যবনের মাঝখানে কোনো একটা জায়গায়। মানে আমরা তখন বলতাম যে সরকার নিয়ন্ত্রিত জায়গায় এই আগুনটা লাগছে, এবং এটার সাথে সরকারের, আওয়ামী লীগ সরকারের একটা যোগসাজশ আছে। তো 10 তারিখ বা 9 তারিখ থেকে এই বাসে আগুন দেওয়াটা শুরু হচ্ছে। তো শুরু হচ্ছে বেসিক্যালি গত মঙ্গলবার থেকেই বাসে আগুন দেওয়াটা শুরু হলো। তো আমার কথা হলো যে আওয়ামী লীগ তা সে 13 তারিখে মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে আইসিটি আন্তর্জাতিক আদালত থেকে। মামলার রায় ঘোষণার দিন ঘোষণা হবে। তো এইটাকে বেশ কতদিন আগেই তো হয়েছে, এবং আওয়ামী লীগ প্রায় 8-9 তারিখে বলছে যে লকডাউন, এবং লকডাউন শব্দটির পরিচয় হয়ে আমাদের করোনাকালীন সময়ে সর্বাত্মক সবাই ঘরে থাকবে, বন্ধ, ঘরে থাকবেন সবাই, কেউ কিছু বের নিয়ে হবেন না, বের করবেন না, এই হলো লকডাউন শব্দের অর্থ। তা আমার কথা হচ্ছে আওয়ামী লীগ যে এই নৈরাজ্যবাদী একটি দল, এটা তো কোনো সন্দেহ তো নাই। তো এবং তার এই নৈরাজ্য সম্বন্ধে, খুন খারাপি সম্বন্ধে তার কোনো অনুসূচনাও নাই, এইটাও দেখছি আমরা। তো আমার কথাটা হচ্ছে যে আপনি এই জায়গাতে আপনি 11 তারিখে, আপনি 8 তারিখে এসে বললেন না 7 তারিখে এসে বললেন ঢাকার চেহারা চেঞ্জ করে দেব, ঢাকা শহরের চেহারা পরিবর্তন করে দেব, কোট আনকোট, ইয়েস, ঢাকা শহরের চেহারা পাল্টে দিব, পরিবর্তন না,
ঢাকা শহর চেহারা পাল্টে দেব। তো আপনি গড়পুরার মধ্যে আলু পোড়া দিতে আসেন কেন? যে জামাতে ইসলামের আমির তিনি বললেন যে ঢাকা শহরের চেহারা পাল্টে দেব, 8 দলের নেতা। এবং গতকাল তিনি বললেন যে কি এই জুলাই সনদ বাস্তবায়ন না হলে মাসের না নির্বাচন 26 সালে কোনো নির্বাচন হবে না। আপনি কি 15 সাল থেকে তো 24 সালের গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত যারা জুলাই সনদ মানবেন না নির্বাচন তাদের জন্য ডিপ ফ্রিজে গেছিলেন। বিএনপি তো এই সময় ডিপ ফ্রিজে চলে যেত, আন্দোলন সংগ্রামটা জারি না রাখতো। তাইলে এটা কম্বোডিয়ার হুন সেন যেমন একটা রাজত্ব কায়েম করে তার একজন উত্তরসূরি তার ছেলেকে দিয়ে উনি আরামসে অবসরে গিয়েছেন, তাই হতো। 28 অক্টোবর যেদিন আমাদের উপর 10 লাখ লোকের উপর প্রায় 1 লক্ষ রাউন্ড গুলি করেছে আওয়ামী লীগের গভর্নমেন্ট, সেই দিন আপনি সেই দিন একটা কুসুম কুসুম ভালোবাসা ফুল দিলেন। আপনার কর্মীরা পুলিশকে ফুল দিল, পুলিশকে ফুল দিয়ে একটা কুসুম ভালোবাসার একটা আপনি এই পল্টন থেকে 1/2 কিলোমিটার দূরে আপনি নটরডেম কলেজ এবং মতিঝিলের চত্বরে আপনি একটা প্রোগ্রাম করলেন, মনে নাই? এত হুঙ্কার কেন? কার বিরুদ্ধে হুঙ্কারটা দেন? কার বিরুদ্ধে হুঙ্কারটা? কার বিরুদ্ধে? গভর্নমেন্টের বিরুদ্ধে? তো গভর্নমেন্ট তো প্রতিনিয়ত আপনার সাথে আলোচনা করছে, আপনার সাথে তো আলোচনা আছে গভর্নমেন্ট প্রতিদিন। আন্দোলন কেন করি? আন্দোলন করি হচ্ছে যে আমি গভর্নমেন্টকে শোনাতে চাই যে আমি কি বলতে চাই, তুমি এক দাবি তো শেষ। ইয়াতে কি নাম লয়ার হাউসে পিয়ার, ওটা তো শেষ, ওটা তো নাই মাঠে। জাতীয় পার্টি নিষিদ্ধ করো, নাই তো মাঠে। জাতীয় পার্টি নিষিদ্ধ করো, মাঠে নাই তো, এই দাবিও তো মাঠে নাই। তো আর কি চান? কি চাইতেছেন কি আসলে? আসলে আপনিও চান একটা নৈরাজ্য হোক এবং আপনার অন্তরের কথা বেরিয়ে আসছে যে আপনি 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি আছে সেই নির্বাচনটি আপনি পিছিয়ে দিতে চান। আপনি অনির্বাচিত সরকারের সময়কে প্রলম্বিত করতে চান, আপনি অনির্বাচিত সরকারকে প্রলম্বিত করতে চান। এটার সাথে আওয়ামী লীগের এই ধরনের কর্মসূচি যোগসাজশ দেখেন আপনি? আওয়ামী লীগের কর্মসূচির যোগসাজশ নাই। আওয়ামী লীগের কর্মসূচির যোগসাজশকে আমি একত্র করছি না, এখনই একত্র করার সময় আসে নাই। বাট আওয়ামী লীগ যা চায় আপনার তার কথার সাথে আপনার কথা মিলছে। আপনি চাচ্ছেন একটা এই অনির্বাচিত সরকার। আমরা শুরুতে বলেছিলাম যে 7 তারিখে বলেছিলাম যে দ্রুত নির্বাচন বা 3 মাসের মধ্যে নির্বাচন দেন। আপনি 6 মাসের মধ্যে নির্বাচন দিলে, 10 মাসের মধ্যে নির্বাচন দিলে, 13 মাস 15 দিনের মধ্যে নির্বাচন দিলে আপনার তো এই আওয়ামী লীগ তো মাঠেই ছিল না। আমরা আরও 6 মাস আগে আমরা 26টা রাষ্ট্রের উপর আমাদের গবেষকরা দেখিয়েছেন যে 26টা রাষ্ট্রের উপর গবেষণা করে বলছেন যারা 10 মাসের মধ্যে বিদায় হচ্ছে আর সসম্মানে বিদায় হচ্ছে, যারা 1 বছর 13 মাসের মধ্যে বিদায় হচ্ছে আর সেফ এক্সিট পেয়েছে, আর 1 বছর 13 মাস 15 দিন 1 বছর 1 মাস 15 দিন মানে 13 মাস 15 দিনের পরে যারা বিদায় হইতে হয়েছে এরা সবাই অপদস্থ হয়ে বিদায় হয়েছে। আপনি তো ডক্টর ইউনূস অপদস্থ হয়ে বিদায় হওয়ার রাস্তায় আছেন। এর মধ্যে তো আপনারা প্রতারকও বলে দিয়েছেন ওনাকে। আমরা বলেছি তো প্রতারক বলেছি। 29 তারিখে বিএনপি বলেছে প্রতারক, আর অক্টোবর মাসের মাঝামাঝি বলেছে ছাত্ররা প্রতারক। তো ছাত্ররা যদি এখন প্রতারক বলে যে এই রাজনৈতিক দল, এই যে প্রিন্স ভাই, আমাদের ইসলামী আন্দোলন, এরা সবাই মিলে বলছেন যে আপনি ডক্টর ইউনূস আপনি আমাদের সরকার প্রধান। আর ছাত্ররা বলেছে, ছাত্ররা আমাদের ব্যানার, ছাত্ররা বেসিক্যালি ব্যানার ছিল। তো ব্যানার এবং অন্যান্য স্টেকরা বললো যে আপনি আমাদের সরকার প্রধান। তো ছাত্ররা বললো প্রতারক, মানে আপনার প্রতি আর সমর্থন নাই। প্রতারকের প্রতি কি সমর্থন থাকে নাকি? আপনি রাজনৈতিক দলগুলি বলছে প্রতারক, বিএনপি মেজর স্টেক বলছে প্রতারক, আপনার আর কি আছে কে?
আপনার নৈতিক, আপনি লেজিটিমেসির নাম যদি এইরকম হয় যে থাব্বাইয়ে নামানো অথবা হাসিনার মতো টেনে নামানো, এটার নাম যদি লেজিটিমেসি হয়, তাহলে আমি মরালি আর নীতিক্যালি আপনি তো নাই। ডক্টর ইউনূস তো মরালি আর নীতিক্যালি নাই, হি ইজ নো মোর, হিজ গভর্নমেন্ট ইজ নো মোর ইভেন। তো ইন দ্যাট কেস উনি বরঞ্চ ওনাদেরকে ডেকে বলতে পারেন যে আপনারা যারা আমাকে এনেছিলেন, আপনারা আমাকে ইতিমধ্যে প্রতারক বলেছেন, আমার ইলেকটোরাল কলেজ যারা আমাকে মনোনয়ন দিয়েছিল তারা আমাকে প্রতারক বলছে, আমি মনে করি যে আই শুড নট স্টে হিয়ার, আমার এখানে থাকার দরকার নাই, আপনারা অন্য একটা ব্যবস্থা নেই। তা তো তিনি বলেন না, তিনি তো আছেন, বহাল তবিয়তে আছেন এবং প্যাচ লাগাচ্ছেন, একটার পর একটা প্যাচ লাগাচ্ছেন, একটার পর একটা বেজাল লাগাচ্ছেন। আমি বেজালটা কি লাগাচ্ছেন পরের পোরশনে আমি যদি কোয়েশ্চেন করে তাইলে বলবো, তবে ইনি একটার পর একটা অপ্রয়োজনীয় অহেতুক ভেজাল টেবিলের সামনে উপস্থাপন করছেন এবং নিজেই প্যাচ লাগাচ্ছেন। জি, আবার আসবো আপনার কাছে। প্রসঙ্গ ছিল যেটা যে আগুন সন্ত্রাসটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, পরের পর্বে আমরা এই ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর কর্মসূচি নিয়ে আসতে চাই। এই নতুন করে আগুন সন্ত্রাসের কবলে বাংলাদেশ, রহিন হোসেন প্রিন্স ভাই আপনার পর্যবেক্ষণ কি বলে? উনি যেটি বললেন যে সরকার সময় নিয়ে ফেলেছে বেশি, যেটি সুযোগটা তারা পেয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি বিশিষ্ট আলোচকদেরকে ধন্যবাদ জানাই, যারা এই রাতে শুনছেন তাদের শুভেচ্ছা জানাই। দেখেন, আমি সংশ্লিষ্ট বিষয়ে কথা বলি, আমি হয়তো অতীতের কথাটা একটু কমই বলি, কারণ অনেক আলোচনা এখানে হয়েছে। এই যে আগুন সন্ত্রাসের কবলে দেশ, আপনি এই টাইটেলটা যখন বললেন, মানুষের মধ্যে তো প্রচণ্ড উদ্বেগ, উৎকণ্ঠা, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু পর্যবেক্ষণটা হচ্ছে এরকম, কিছু আলোচনা এখানে এসেছে, এইটাকে যদি একটু এর সাথে এটা মিলান, যে মানুষ এটা মনে করছে যে নির্বাচন অনিশ্চয়তার কবলে দেশ, খালি শুধু আগুন সন্ত্রাসের কবলে না, পজিশন কিন্তু সেই জায়গাটা। এখন আসি, আপনি যেখানে শেষে আমাকে যেটা বললেন, নির্বাচন অনিশ্চয়তা বা নির্বাচনের প্রশ্নটা কেন? খুবই স্বাভাবিক যে আমরা তো দীর্ঘদিন যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত শাসকরা ছিল না, থাকলে একরকম, যদিও নির্বাচিত শাসক হইলেই গণতান্ত্রিক হয়, নট দ্যাট, তারপরে এক ধরনের বিষয় থাকে, তার সাথে ডিলিংসটা একটা ডিফারেন্ট হয়, তা ছিল না। এবং আরও অনেক কারণে একটা গণ অভ্যুত্থান সংগঠিত করতে হলো। তাহলে দরকার ছিল দ্রুততম সময় ক্ষমতা হস্তান্তর করা, এবং এটা আমি শতভাগ একমত যে এইটা যদি আমরা আরও আগে করতে পারতাম তাহলে বহু সংকট দূর হয়ে যেত। এই যে এখন পতিত গোষ্ঠীর আশা, এমনকি বন্দর দেওয়া, এই ধরনের সাম্রাজ্যবাদের যে আক্রমণ, তখন নির্বাচিত সরকার থাকলে তার সাথে কিন্তু আমরা অন্যভাবে বোঝাপড়া করতে পারতাম, এখন যেটা অনেক ক্ষেত্রে হচ্ছে না। তা সেইটা হয়েছে, এবং সেটা আমিও আপনাকে আমাদের পজিশনটা একটু কোর্ট খালি করি, এখানে আলোচনাও হয়েছে অনেকবার। এবছর ৩রা জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আমরা যে সমাবেশ করি, সেই সমাবেশ থেকে আমি তৎকালীন পার্টির সাধারণ সম্পাদক হিসাবে পরিষ্কার করে বলেছিলাম ১৫ই জানুয়ারির মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ আমরা ঘোষণা চাই, এবং এই বছরের মধ্যে নির্বাচিত সরকার দেখতে চাই, এবং রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে। তার মানে বলছি যে এই সংকটটা হতো না যদি একটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দেওয়া যেত। আর একটা হতো না যদি বোঝা যেত যে ওনারা আছেন এবং ওরা জনগণের যে স্বার্থ রক্ষায় ঠিক মতো কার্যক্রম করতে পেরেছেন। আমি সে আলোচনা বোধহয় যাওয়ার দরকার নেই। এখন যদি রাস্তায় যে কেউ যদি বলে যে না ওনারা জনগণের পক্ষে ঠিক মতো কাজ করছেন, তা আমার মনে হয় আমাদের উল্টা ধমক খাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না, এরকম কথা যদি আমরা বলি, তাহলে পরিস্থিতিটা এরকমের। এখন দেখেন, এইরকম একটা পরিস্থিতি যখন হয় তখন আপনার মনে রাখতে হবে সুযোগ কিন্তু নানা গ্রুপ নিতে পারে, নেওয়াটাই অস্বাভাবিক না, আমি স্বাভাবিক দেখি নেওয়াটা। এখন আমার বক্তব্য এবং পর্যবেক্ষণটা হচ্ছে এই, সরকার এইটাকে তো এই ধরনের ঘটনা ঘটতে পারে এটা তো তার ভাবাই দরকার ছিল। আমাকে যদি বলেন রাজনৈতিক কর্মী হিসেবে এই ধরনের ঘটনা ঘটতে পারে, ঘটা মোটেই কাঙ্ক্ষিত না, আমরা কেউ এটাকে সাপোর্ট করি না, এবং এইটা সরকারকে এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য যা যা করার সেটা তাকে করতে হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু যখন নিজেরা আমরা আমাদের কাজগুলো সামলাইতে পারি না, যখন প্রশ্নগুলো চলে আসে, তখন তো এই সংকট তো অনেকে সুযোগ নিতে পারে। আমি উদাহরণ দিই, যেমন ধরেন আমরা বহুদিন ধরে বলে আসছি যে এই সময় সরকার একটা বড় কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেইটা রোধ করার জন্য জিরো টলারেন্স দেখিয়ে সে ভূমিকা পালন করবে। কিন্তু আপনি বলেন মব সন্ত্রাস সহ অন্য কিছু কি দমন করতে পেরেছে? অস্ত্র উদ্ধার পারে নাই। অস্ত্র উদ্ধার একটা বড় বিষয়, জেলখানা ভেঙে যে জঙ্গিরা পালিয়ে গেল, যে পরিমাণ অস্ত্র বাইরে থাকলো সেটা উদ্ধার হয়নি, থানা ভেঙে নিল। এমনকি দেশেও নাকি অস্ত্র তৈরির কারখানা খুঁজে পাওয়া গেল, আপনার বিভিন্ন জায়গা থেকে আসছে, তাহলে সেটা তো, এবং আমরা তো এখনো দেখছি যে বিভিন্ন জায়গায় অস্ত্রের যে ব্যবহার, তাহলে এটা হয়নি। আপনি দেখেন মামলা নিয়ে কথা উঠেছে,
মামলা, যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে মামলা করা তো খুবই জরুরি, কারণ এত বড় একটা হত্যাযজ্ঞ, যারা জড়িত তাদের করতে হবে। কিন্তু মামলার নামে অতীত দিনে আমরা দেখলাম 200, 400, 500 এবং একেবারে হত্যা মামলায় গণভাবে, এবং তারপরে এর সাথে অনেকে যাকে খুশি নাম দেওয়া যায়। তাহলে পুরো জিনিসটাকে তো আপনি হালকা করে ফেললেন। তাহলে এই দায় কার? এই দায় তো আমাদের না, তাদের। আরেকটা কি, আপনি তো এই সময় ন্যূনতম আইনের শাসন প্রতিষ্ঠা পুরো করতে পারবেন তা না, পথরেখাটা রচনা করার দরকার ছিল। বাট এই যে যারা আছে তাদের ফেলিওরের কারণেই কিন্তু আজকে এই সুযোগগুলো তারা পেয়েছে বলে আমার কাছে একেবারেই পরিষ্কার দৃশ্যমান। এখন আমি মনে করি যে এই জায়গাটিতে আমাদের সরকারের কাছে কি দরকার। দেখেন, এই মাসের আজকে হচ্ছে 12 তারিখ। আপনার মনে আছে যে গত মাসের শেষ দিকে আমাদের প্রধান উপদেষ্টা তিনি তার একটা ওনার ভাষায় উচ্চ পর্যায়ের একটা বৈঠক করলেন, এবং সেখানে তিনি কিন্তু বলেছিলেন, আমরা মিডিয়ার মাধ্যমে যেটা জেনেছি, যে 15ই নভেম্বরের মধ্যে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি দেখতে চাই। আমরা কিন্তু তখনই আমাদের দিক থেকে আমরা বলেছিলাম যে 1 নভেম্বর থেকে আমরাও ওনার কথার সাথে একমত হয়ে বললাম যে কাউন্টডাউন দেখতে যাই, ভালো নির্বাচনের জন্য আপনি কি কি অগ্রগতি করেছেন। নির্বাচন কমিশনকে আমরা বললাম, আপনি বলেছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন ঘোষণা করবেন, আপনারও কাউন্টডাউন দেখতে চাই। কিন্তু কাউন্টডাউন কি আপনি বলতে পারবেন? তার ওইটা করার জন্য কি আমাদেরকে ইনভলভ করা হলো না। বরঞ্চ ঐক্যমত্য যতটুকু হয়েছে সে আলোচনা পরে করবেন, আমি যাচ্ছি না, খালি বললাম সেই জটিলতা, ওই প্যাচের পরে প্যাচ, জটিলতার পরে নতুন জটিলতা, এইটা করেই আপনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করলেন, জনগণের সংকট তৈরি করলেন, যার কারণে আজকে নানা ধরনের অপশক্তি, নানা ধরনের, কারণ কারা আমরা কিন্তু বলতে পারি না। কারণ এই যে এখানে আলোচনা আসছে, উনি বলেছেন সম্ভবত যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়ার একটা থাকেই বিষয়টা, তো সেইটার সবটাই হচ্ছে আমাদের গণতন্ত্রের পথে হাঁটার যে যাত্রা আমরা করতে চাই সেটাকে বাধাগ্রস্ত করা। এবং এই কথা পরিষ্কার করে প্রথম দিন থেকে বলছি, যদি ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটা বাধাগ্রস্ত হয়, যথাসময়ে নির্বাচন যদি বাধাগ্রস্ত হয়, তাহলে কিন্তু আমরা দীর্ঘমেয়াদী অগণতান্ত্রিক শাসনের ফাঁদে পড়ে যেতে পারি, যা বাংলাদেশকে আর একটা সংকটের মধ্যে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ জানাই তিনজনকে। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে এসে আবার কথা হবে। দর্শক, বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RSL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। বিরতির আগে বলছিলাম যে এই জ্বালাও পড়ার পর এবার একটু রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। গণভোটের আড়ালে পরাজিত স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি বলেছেন তার বক্তব্য যে গণভোটের চেয়ে আলু চাষিদের ন্যায্য মূল্য পাওয়া বেশি প্রয়োজন। এই কথাটি তিনি বলেছেন। এছাড়া 8 দল, জামায়াত সহ যে 8টি দল আন্দোলন করছে গণভোট দ্রুত দেওয়ার দাবি, একই সঙ্গে জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দিয়ে সেটির ভিত্তিতে নির্বাচনের যে দাবি, তারা যেটি বলেছেন যে তারা এই দাবি যদি না মানেন তাহলে সামনে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেবেন, এবং সেটি অনির্দিষ্টকালের জন্য। মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে শুরুতে আসব। আপনি এর আগে বলছিলেন যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়ার চেষ্টা চলছে। ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টার বাসার সামনে অবস্থান কেন নেবেন? ওখানে তো 144 ধারা আছে, তো আপনি আইন ভাঙছেন। আপনি বলেন যে ইয়েস, আমার সমর্থন প্রত্যাহার হয়েছে এই গভর্নমেন্টের প্রতি, আপনি গভর্নমেন্টের রিজাইন দাবি করেন। গভর্নমেন্টের প্রতি আপনার না থাকে, সমর্থন না থাকে, আপনি ডিক্লেয়ার করেন যে আমার 4%, 0.01% 2008-এর ত্রুটিযুক্ত নির্বাচনের কথা বলছে, 0.42% জামাত, 0.01% আমাদের ইসলামী আন্দোলন 2008-এ। তো এইটার পরে তো আর কোনো সংসদ নির্বাচন হয় নাই দেশে, আর পরীক্ষা দিতে পারেনি কেউ কার কত পার্সেন্ট আছে, পরীক্ষা দিতে পারে নাই। তো ওটাকে যদি আমি ধরি তাইলে ওইটা হয়তো নাই। তো আপনি সব মিলাই তো 8% হয় না, সব পার্টি মিলাইলে 8% হয় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এইটা হচ্ছে ঘরপুরার মধ্যে আলু পোড়া, এবং মানে এই দাবিটাকে আপনি ঘরপুরা আলু পোড়া বলছেন। নৈরাজ্য বিশৃঙ্খলা বাড়বে, নৈরাজ্য বিশৃঙ্খলা বাড়বে। আমি আপনাকে স্পষ্ট বলি যে বেসিক্যালি গণভোটটা যা হয়, ডক্টর শাহদিন মালিক স্যার যেটা বলেছেন যে সারা পৃথিবীতেই পার্লামেন্ট জনগণের সার্বভৌম ক্ষমতা দিয়ে একটা সার্বভৌম পার্লামেন্ট তৈরি করে। এই পার্লামেন্টের 300 জন
আপনি ধরেন নিশ্চয়ই প্রিন্স ভাই স্বীকার করবেন যে 25 দলের যে 50 জন স্বাক্ষর করেছেন, এই 25 জনের 50 জন স্বাক্ষর করেছেন, এর মধ্যে 30 জনই পার্লামেন্টে আসবেন না। ঠিক, এর মধ্যে 30 জনই পার্লামেন্টে আসবেন না, পার্লামেন্টে ঢুকতে পারবেন না, আরো বেশি, মানে ভোটে জিতবেন না, এটাই বলছেন। হ্যাঁ, জি। তো আপনি প্রতিনিধিত্বশীল একটি জনগণের প্রতিনিধিত্বশীল বাংলাদেশের সব মানুষের প্রতিনিধিরা মিলে একটা বিল আকারে এই যে আমাদের যে চুক্তি, জি, এটাকে যে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে, একজাক্টলি যেটা স্বাক্ষর হয়েছে, সেইটাকে যদি আমরা মনে করি সব রাজনৈতিক দলের উপর একটা চুক্তি, আমরা বিশ্বাস করি যে এই যে চুক্তিটা আমরা করছি, আমরা যে দলই ক্ষমতায় যাই, এই 25 দলের বাইরে কেউ ক্ষমতায় যাবে না। 25 দলের মধ্যে যেই ক্ষমতায় যাই আমরা এটা বাস্তবায়ন করব উইথ নোট অফ ডিসেন্ট। আমরা যে যে জায়গায় অমত হয়েছি সেই জায়গাগুলো ছাড়া। জি। তো আপনি সেটাকে আপনি কেন এই রকম একটি জায়গায় আপনি নিয়ে যাচ্ছেন, গণভোট নাকি একটা হসপট জায়গায় আনতেছেন? বরঞ্চ আপনি বলেন যে পার্লামেন্ট যেটা পাশ করবে ওইটা স্পিকার সই করবেন, পার্লামেন্ট পাশ করার জনমতে যায়, জনমত থেকে আসার পার্লামেন্টে ভোটাভুটি হয়, পাশ হয়, তারপর স্পিকার সই করে রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে গণভোটটা হবে। আপনি অপ্রয়োজনীয় জিনিসটাকে সামনে টেনে আনতেছেন। এটাকে আপনি বলছেন ঘর পোড়ায় আলু পোড়া। এবং এখন আপনার যারা অন্যান্য ধরনের হ্যান্ডস, তারা এইটাকে কেন্দ্র করে গড়পুরার মধ্যে আলু পোড়া দিচ্ছেন, আমি মনে করি যেটা আদৌ কাম্য না। যে যেন ফজলে বাড়ি মাসুদ, আপনারা ঘর পোড়া আলু পোড়া দিচ্ছেন কেন? না, এটা বলতেই পারেন, যে কেউ বলতে পারেন, কিন্তু বাস্তবতাটা তো রিয়েলাইজ করতে হবে। আমরা কেন গণভোটটা আগে যাচ্ছি, বিষয়টা আশা করি দেশবাসী জানে এবং বোঝে। আমাদের অতীত ইতিহাস খুব সুখকর নয়। আমরা ভাই অনেকগুলি কথা বলেছেন, আগের পার্টে অনেকগুলি কথা বলেছেন। আমরা ভবিষ্যতে কে ক্ষমতায় যাবে আমরা জানি না। জি ভাই একটা শোনালেন আমাদেরকে, অতীতের অ্যানালাইসিস শোনালেন ভোটের। তো ভোটের হিসাব ওনারা ওটা ধরেই কিন্তু বিএনপি বড় বড় কথা বলছে, কিন্তু আমাদের রাজনৈতিক ইতিহাসে পাওয়া যায় এক সময় যে দল ছিল এখন সেই দল এখন নাই হয়ে গিয়েছে, এক সময় যারা প্রভাবশালী দল। তো 18 বছর 20 বছর আগের অ্যানালাইসিস দিয়ে তো তুচ্ছতাচ্ছিল্য করলে চলে না, এটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হলো যে গণভোটটা আমরা কেন চাচ্ছি। আমরা জানি এই যে এতগুলি মানুষ জীবন দিল এবং যারা আমরা আন্দোলন করেছি, আপনি ভিডিওগুলি দেখলে দেখবেন একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি আমাদের আমির রাস্তায় নেমে দলগতভাবে আন্দোলন করেছেন এবং অন্যরা বলেছেন কেউ আমরা সাথে নেই, অমুক নেই, অনেক কথা বলেছেন, কিন্তু সরাসরি আমরা ছিলাম, আমি নিজেও ছিলাম সেই মাঠে। তো আমরা যারা আন্দোলন করেছি, আমরা মনে করি এটার যদি একটা আইনি ভিত্তি না পায় তাহলে এটা আজ হোক কাল হোক এই জনগোষ্ঠী যারা আন্দোলন করেছে, দেশের জন্য এত বিরাট কিছু করলো, এরা আইনের মুখোমুখি করে এদের বিরুদ্ধে বিচার দাঁড়াবে। কালকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, আপনারা কি প্রত্যাশা করেন? না, আমরা তো প্রত্যাশা করি ভালো কিছু। আমরা প্রত্যাশা করি গণভোটের ব্যাপারে তিনি পরিষ্কার কথা বলবেন। এবং বাস্তবতা হলো এই যে দেখেন, আমি একটু আগেও বলছিলাম যে আমরা কেন পারস্পরিক দলগুলোর উপর আস্থা বিশ্বাস রাখতে পারছি না। দেখেন বিএনপির মতো একটা দল, তাদের কথাবার্তা, চালচলন, আচার আচরণে তাদের কর্মীদের আপনি আমার এখানে বলা দরকার নেই, আপনি রিপোর্টার পাঠিয়ে একটা থানায় আপনি রিপোর্ট নেন, কি পরিমাণ চাঁদাবাজি হচ্ছে, কি পরিমাণ দখলদারি হচ্ছে, কি পরিমাণ কি হচ্ছে। হ্যাঁ, এইটা যদি আবার বলবৎ থাকে তাহলে তো আমাদের এই আন্দোলনের কোনো দরকার নেই। তাহলে এই গণভোট জুলাই সনদ হলে এগুলো বন্ধ হয়ে যাবে। আমরা গণভোটটা চেয়েছি, এক নম্বর হলো আইনি ভিত্তি দরকার আমাদের। আইনি ভিত্তিটা এটা না হলে ভবিষ্যৎ সংসদ এসে কে করবে, কতটুকু করবে, নোট অফ ডিসেন্ট তো দিয়ে রেখেছেন ওনারা বিএনপি, বেসিক যে সকল সংস্কার এই জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন, কাজে সেটা তো তারা করবেন না। আর সেটা না হলে অ্যাজ ইট ইজ আগে যা ছিল সরকার তাই হবে। এবং আমি একটা প্রশ্ন করতে চাই, আমার কাছে এখনো বুঝে আসে না যে গণভোটটা আগে করলে সমস্যা কোথায়। কোনো সমস্যা নেই। এবং বিএনপি দেখেন এখন এত আইন আদালতের কথা বলছে, আমরা বিএনপির জন্মের ইতিহাস আমরা পড়েছি, আমার তখন জন্ম হয় নাই, আমি জানি যে বিএনপির জন্ম ইতিহাসটা কি, এটা আমাদের জানা আছে। সেখানে তাদের গণভোট কখন করেছে, কতটুক সংবিধান মেনেছে। এখন আমাদের জনাব সালাউদ্দিন সাহেব সহ বিএনপির অনেকে এত আইনের হাইকোর্ট দেখাচ্ছেন আমাদেরকে, অথচ তাদের জন্মের থেকেই তো আমরা দেখি আইন বিরোধী কাজ করে 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 সংবিধানকে সরিয়ে দিয়ে গণভোট করে নানান প্রক্রিয়া তারা তো ক্ষমতা এসেছেন।
দল গঠন করেছে। বিএনপি কিন্তু কোনো সংবিধান সরাই নাই শুরু থেকেই। না, সময়টা আপনি শেষ মুহূর্তে এসে বলতেছেন আপনি সংবিধান সরাই নাই তো। আমি সংবিধান 75-এর 5ই নভেম্বর সংবিধান স্থগিত হচ্ছে, স্থগিত হয়েছে। এরপরে তো কে করেছে গণভোট কিভাবে করেছে স্থগিত করেছেন? হচ্ছে জিয়াউর রহমান সাহেব মুশতাক। গণভোট কোন আইনের ভিত্তিতে করেছেন বলেন? হ্যাঁ, আপনি বলবেন, ঠিক আছে, জানতে চাই। এই জাতীয় বিষয়ে আমাদের কথা আছে। গণভোট যখন হয়তো তখন জিয়াউর রহমানের প্রতি সমর্থন আছে কিনা আপনি বলেন, ইউনূসের প্রতি সমর্থন আছে কিনা? কাকে গণভোট দিব? না না না, কাকে গণভোট? ইউনূসের প্রতি সমর্থন আছে কিনা? আমাদের ইউনূসের প্রতি 5% ভোট পাবে না। ইউনূসের প্রতি আমাদের দরকার নেই তো। আমাদের মির্জা ফখরুল সাহেব বলে আসছে ওনার মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি পাই। একদিন আগে বলেন প্রতিচ্ছবি পাই, পরের দিন বলেন প্রতারণা। মানে ভাগটা নিজের দিকে গেলে তখন খুব ভালো, যখন বিপরীত দিকে যায় তখন আর সে প্রতারক হয় না। ইউনূসের প্রতি ঠিক না, সমর্থন আছে কিনা করে। আমরা শুরু থেকে বলেছি যে আমরা যথাসময় নির্বাচন চাই, এবং নির্বাচন আমরা বলেছি গণভোট দেন, আইনি ভিত্তি তৈরি করেন। আপনি এখন নির্বাচন করবেন, আপনি কোন আইনের ভিত্তিতে? আপনি আগেও বলেছেন যে জামাতের আমির বলেছে 26 সালে নির্বাচন হবে না, ঠিকই যথার্থ বলেছেন। যদি আপনি এই গণভোট না মানেন তাহলে আপনি 26 সালে নির্বাচন আপনি কোন আইনের ভিত্তিতে? সরকার যে আইনের ভিত্তিতে, যে সংবিধানের ভিত্তিতে আছে সেই আইনের ভিত্তিতে আমরা গণভোট চাই। ওই আইনের ভিত্তিতে নাই। আপনি একবার বলবেন সংবিধান ঠিক রাখবেন, আবার বলবেন এই সময় আমরা নির্বাচন যে 26-এ, না এটা হতে পারে না। দুই দিকে হতে পারে না। আপনি হয় বলেন যে আমাদের ওই সংবিধান চলছে না, আমরা গণভোটের মাধ্যমে আমরা গণভোটের মাধ্যমে এই আন্দোলন, এটা যাবতীয় রাষ্ট্র বুঝতে হবে, সরকারকে, দল বুঝতে হবে, আমরা সবগুলোকে একটা আইনি ভিত্তি প্রদান করি। এরপরে আমরা আইনি ভিত্তিতে আইনের ভিত্তিতে ইউনূস আছে, সেই আইনের ভিত্তিতে নির্বাচন হবে। সেই আইনের ভিত্তিতেই গণভোট চাই, সেই আইনের ভিত্তিতে গণভোট চাই, সেই আইনের ভিত্তিতে গণভোট চাই, আর কিছু না। আমি ওটাতে যাবো, একবার এটাতে যাবেন, দুই নৌকায় পা দিলে চলবে না। একটা বিরতি নেই, বিরতি থেকে এসে অল্প একটু সময় পাবো, শোনার চেষ্টা করবো। দর্শক, আবার একটা বিরতির সময় হয়েছে, চমৎকার আলোচনা করছেন আলোচকরা, ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। কথা বলছিলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। রহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসতে চাই। বিরতির আগে যে প্রসঙ্গে কথা হচ্ছিল, তাহলে সমাধান কোন দিকে যাবে, কি হবে? না, প্রথম কথা আসি, দেখেন আমি গণভোটের কোশ্চেন একেবারে ছোট ছোট করে বলি। গণভোট সংবিধানে নাই, কিন্তু ফিরে আনা দরকার, কোনো দ্বিমত নেই। প্রয়োজনের সময় গণভোট করা দরকার, কোনো দ্বিমত নেই। কিন্তু যে কোশ্চেন আসছে এখনই গণভোট, বাস্তবে এটা করতে গেলে এই গণভোটটা আনবে কে? মানে কার নির্দেশ বলে এটা করবে? এইটার কোনো অবসান কিন্তু এখন ঘটাইতে সম্ভব না এখন। কারণ সম্ভব না কি ধরেন, এখানে 4টা দলের আছে, আপনার তো একমত হয়ে করতে হবে, এটা একমত হতে পারবেন না, আইনেও ঝামেলা আছে, আমি সময় নেই বলে ব্যাখ্যা যাচ্ছি না। তাহলে প্রথম এইটা। 2 নম্বর হচ্ছে গণভোট। এই যে পার্লামেন্টের সঙ্গে কথা আসছে, আপনি অন ইস্যুতে যদি করতেন সেটা অন্য বিষয়, এখনো জরুরি, কোনো অন ইস্যু করলে একরকম, কিন্তু এখন যেভাবে 48 পয়েন্ট এবং তার ভূমিকা, বাস্তবায়ন পদ্ধতি, কোনোভাবেই একমত হওয়া সম্ভব না। এবং আমি চ্যালেঞ্জ করে বলি, আপনারা কেউ যদি পারেন চ্যালেঞ্জ গ্রহণ করেন, বলেন কে কোনটা জানেন। আরে আমি তো এখানে কথার কথা, গণভোট গেলে যদি আমি ডিসিশন নেই, ভোট দিতে যাবো, আমি কোনটায় ভোট দেবো? কারণ কিছু পয়েন্টে আমি একমত, কিছু পয়েন্টে একমত না। এটা এইভাবে গণভোট সব পয়েন্ট কি থাকবে ওখানে, না শুধু জুলাই সনদ? জুলাই সনদ তাহলে হবে কেন? আমি কেন জুলাই সনদ তাহলে ভোট দিতে যাবো? কারণ আমার তো বুঝতে হবে জুলাই সনদ মানে কি। আমার তো 48 পয়েন্ট ভূমিকা এবং বাস্তবায়ন মিলিয়ে, খালি 48 পয়েন্ট না, ভূমিকা, বাস্তবায়ন, যে কোনো মানুষ। আপনি জানেন জুলাই সনদ মানে কি? আপনি কয়জন জানে? আপনি যান রাস্তায়, বাংলাদেশে প্রায় 12 কোটি ভোটার, তার অধিকাংশ কি মানুষ আমরা জানি? এত সচেতন না, সচেতন মানুষ হতে পারে না। সুতরাং আমার বিবেচনা এখন এই বিতর্কের অবসান, এইটা ধরেন 4 মাস আগে বিতর্ক করলে এক ছিলাম, 12 তারিখ শেষ হয়ে 13 তারিখ, এখন এই বিতর্কের অবসান করা যাবে না। বরঞ্চ যেটা দরকার, এটা জেনুইন, মানে যেটা ধরেন যে আমরাই যে এত আলোচনা করলাম, আমরা এটাকে বাস্তবায়ন করবে কি করব না, এখন এর উত্তর কে দেবে ভাই? তো জনগণের উপরে ছেড়ে দিতে হবে। ধরেন আমরা ওই যে যখন এই আলোচনা করলাম, তখন এই মিডিয়ার মাধ্যমে তো দেশবাসী জানছে, কেউ যদি এটার ব্যত্যয় ঘটায়, জনগণই তাকে শাস্তি দেবে। আর যদি কেউ মনে করে যে না অমুক করবে না, এই আমরা গেলে করব, তাহলে তারা সেই দাবি করে জনগণের কাছে ভোটে যাক। আমরা স্বাক্ষর করিনি, কারণ এখানে আমাদের ঘোরতর দ্বিমত, আমরা জনগণের কাছে যাব, জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আমরা তখন অন্য কাজ করবো, না হলে যারা ভোট পাবে তারা করুক, আপত্তির তো জায়গা থাকবে না। তখন ঘোরতর দ্বিমত যেগুলো থাকবে সেটা রাজনৈতিক সংসদ নির্বাচনের কিন্তু বলছি, হ্যাঁ, তাহলে কখন দরকার হবে যেটা জেনুইন, সেটা হচ্ছে আপনি তাও কোনটা। আমরা বলেছি 30 সেকেন্ডে বলি যে এইখানে যেগুলো আমরা একমত হয়েছি, এই বিষয়ে যেটা এখনই আইনে পারমিট করে আপনি করে ফেলেন। আর সংবিধান সংশোধনের যেটা আছে, পার্লামেন্ট আলোচনা করে তারা এটা করবে, এবং
যেটা মৌলিক পরিবর্তন, তার জন্য গণভোট লাগবে, তখন গণভোট আমরা করব। তাহলে কিন্তু এই গণভোট নিয়ে কোনো বিতর্ক হবে না, এবং এই যে নির্বাচন, আমি যে বললাম যে নির্বাচন অনিশ্চয়তার কবলে দেশ, ওইটা থাকবে না। কিন্তু এখন যদি আপনি এইটাকে নিয়ে আরো চাপাচাপি করেন, আমরা দিব্য পাচ্ছি সংকট বাড়বে। এবং উনি ওই যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া, আমি একটু অন্যটা দেই, আমি শুধু ওই পয়েন্ট না, আমি অন্য পয়েন্টও বলতে চাই। অনেক শক্তি আছে এর বাইরেও, উনি তো একটা বলেছেন ওনার বিবেচনা থেকে, যারা এটা হচ্ছে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি, ভূ রাজনৈতিক এবং অন্য কারণে বাংলাদেশের উপরে তারা নানাভাবে আধিপত্য বিস্তার করতেছে এবং অনির্বাচিত সরকারকে রাখতে চায়। আর যারা মজা পেয়ে গেছে এই সরকারে, তারাও এখানে থাকতে চায়। সুতরাং এখনই আর দেরি না করেই আমরা কালকের ভাষণে শুনতে চাই নির্বাচনের সুনির্দিষ্ট কথা তিনি বলবেন। মোশাররফ আহমেদ ঠাকুর একই প্রসঙ্গে যদি যুক্ত করেন সংক্ষেপে। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে জিয়াউর রহমানের সময় একটি নির্বাচন গণভোট হয়েছে, এবং গণভোটটায় উনি খুব সন্তুষ্ট হতে পারেন নাই বলেই এর পরের বছর 1 বছর 10 দিনের মাথায় 3রা জুন 1 বছর 3 দিনের মাথায় উনি রাষ্ট্রপতি নির্বাচন করেন। রাষ্ট্রপতি নির্বাচন 1978-এর 3রা জুন হয়, এবং 78-এর 3রা জুনের পরে এইটার তার অপোনেন্ট ছিল জেনারেল উসমানী, আওয়ামী লীগ এবং গণতান্ত্রিক জোটের। তিনি 84 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। জেনারেল উসমানী একদিনও বলেন নাই যে জিয়া ভোট কারচুপি করেছে। তো বিএনপির জন্ম নিয়ে ঘাটাঘাটি করার দরকার নাই। বিএনপি ইসলামী আন্দোলন, ইসলামী সংগঠন, ইসলাম নামে কোনো কিছু হওয়ারই বিধান ছিল না বাংলাদেশে। জিয়াউর রহমান এই একদলীয় শাসনতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার পেটের ভিতর থেকে বের করে আইনা জামাত ইসলামী আইডিয়াল এইগুলো জন্ম হওয়ার ব্যবস্থা করেছে। বিএনপির জন্ম নিয়ে ঘাটাঘাটি করার দরকার নাই, নিজেদের জন্ম নিয়ে ঘাটাঘাটি করেন। নিজেরা কিভাবে জন্ম হয়েছেন, ছিল এটা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, সব পীর মাশায়েখদের সংগঠন, এরপর নিজেরা হাইজ্যাক করছেন। তো হাইজ্যাক করে এখন বড় বড় কথা বললে তো হবে না। রাষ্ট্র বুঝান, সরকার বুঝান, দল বুঝান, অর্থনীতি বুঝান, সারা পৃথিবীর আন্তর্জাতিক অর্থনীতি বুঝান, বুঝে শুনে তারপর কথা বলেন। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব ফজলে বারী মাসুদ, শেষ করবেন। সময় তো নেই, মোশাররফ ভাই যেগুলি বলেছেন উত্তর দেওয়া দরকার। জি, 1 মিনিট সময়। উনি ওনার বিএনপি সম্পর্কে আমি ওটা যাচ্ছি না, সংক্ষিপ্ত সময়। উনি ইসলামী আন্দোলনে যেগুলি ভুল তথ্য দিয়েছেন, পীর মাশায়েখদের দল ছিল সেখান থেকে আসছে, এটা একটা বাজে কথা, মিস ইনফরমেশন। এক, দ্বিতীয়, উনি আরো আমাদেরকে নসিহত করলেন বিশ্ব অর্থনীতি বুঝেন, অমুক বুঝেন, সব বুঝেন। আমরা এগুলি বলে বুঝে রাজনীতি করি, আমরা এগুলি না বুঝে রাজনীতি করি না। আর শেষ পয়েন্ট হলো গণভোট যে হবে, এটা বিএনপিও একমত, সকলেই একমত, গণভোট হবে। আমরা বলছি আগে হবে, ওনারা বলছেন নির্বাচনের দিন হবে। কাজে গণভোট নিয়ে তো দ্বিমত নেই। আমরা বলছি আগে হতে হবে, এজন্য আগে না হলে গণভোটের যেই যে আপনি নির্বাচনটা করবেন এর আইনি ভিত্তিটা তৈরি হচ্ছে না, এজন্য গণভোটটা আগে করেন। এবং তারা বলছে যে একই দিনে করলে অনেকগুলি সমস্যার তৈরি হবে, গণভোটটা তার যথাযথ মানুষের রিফ্লেকশনটা সেখানে ফুটে উঠবে না। এজন্যই আমরা বলছি আগে গণভোট দেন, এবং গণভোট আগে করলে কোনো অসুবিধা আছে বলে আমরা দেখি না। কিন্তু গণভোট আগে করলেও গণভোট ডক্টর ইউনূসের সরকার সবকিছুই তো পার্লামেন্টে যে আবার অ্যাপ্রুভ হবে, অসুবিধা নেই। আপনি এখানে তো অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, পরে কি করবেন না করবেন সেটা নিয়ে আমরা বিশ্বাস রাখতে পারি না কারো উপরে। আমার উপরে বিশ্বাস করেন না, আপনার উপরে আমি বিশ্বাস করতে চাই না। কারণ আপনি একদিন বলেন হলো অমুকের প্রতিচ্ছবি দেখতে পাই, পরের দিন বলেন প্রতারণা। তো সেজন্য আমরা বলি যে আসুন ভোট পিছাক, এটা আমরা কেউই চাই না, এবং যথাসময়ে ভোট করা সম্ভব গণভোট করেন, এরপরে জাতীয় নির্বাচন। ধন্যবাদ আপনাদের তিনজনকে, অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনা এবং মতামত দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। একটা অস্থিতিশীল অবস্থা দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ, এরকম পরিস্থিতি। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর নানা রকম হুমকি ধামকি বলছে, গণমাধ্যমে এরকম ভাষায় আসছে যে দাবি আদায়ের জন্য যত কঠোর হওয়া যায় সেই কঠোর কর্মসূচির ঘোষণা আসছে। সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে বেশি, যেটিতে নানাভাবে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির সংখ্যাটাই বেশি থাকে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে, এবং বিপাকে সাধারণ মানুষই বেশি পড়েন, যেটি দেশের জন্য ভালো না, কোনো ধরনের অস্থিতিশীল অবস্থায় ভালো না। আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশটা একটি শান্তির দিকে যাবে, যেটি নির্বাচনের কথা বলা হচ্ছে, শান্তিপূর্ণ নির্বাচন, এবং যে ধরনের রাজনৈতিক সমস্যা জটিলতাগুলো রয়েছে সেগুলো দ্রুত কেটে যাবে। কালকে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে দুপুরে, সেখানেও দিক নির্দেশনামূলক এবং এই সমস্যাগুলোর সমাধানের বার্তা থাকবে, এটি প্রত্যাশা সবার। আজকের আয়োজন এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই।